সবাইকে আমন্ত্রণ ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলবো এবার কি ফিরবে ক্রিকেটের জনপ্রিয়তা। টি-20 সিরিজ জিতেছে বাংলাদেশ, আপনারা জানেন যে শ্রীলঙ্কায় প্রথমবারের মতো। তারপর এই জনপ্রিয়তাটা ফিরবে কিনা কিংবা আগ্রহ আকর্ষণটা ফিরবে কিনা সে বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে আছেন নোমান মোহাম্মদ, সবাই চেনেন তাকে, স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। দর্শক আপনারাও চাইলে অংশ নিতে পারেন আমাদের এই আয়োজনে। ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে, যে কোনো প্রশ্ন অথবা মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। নোমান মোহাম্মদ, একটু কি স্বস্তি কিনা ক্রিকেট সংশ্লিষ্ট সবার জন্য যে বাংলাদেশ শ্রীলঙ্কা একটা সিরিজ জিতে অবশেষে ফিরতে পারছে? হ্যাঁ, ডেফিনেটলি, অবশ্যই একটু স্বস্তি না, এটা আসলে অনেক বড় স্বস্তি। নট নেসেসারিলি যে আপনারা যে আজকে সাবজেক্টটা রেখেছেন এবার কি ফিরবে ক্রিকেটের জনপ্রিয়তা, এই যে মানুষের ক্রিকেট থেকে একটুখানি মুখ ফিরিয়ে নেওয়া বা একটুখানি, যে আমি এটাকে ঠিক রাগ বলবো না, আমি এটাকে বলবো একটু অভিমান, ক্রিকেটের প্রতি, ক্রিকেটারদের প্রতি এক ধরনের একটা অভিমানের জায়গা তৈরি হয়েছে। কারণ আমাদের ক্রিকেটাররা বেশ কিছু সময় ধরেই আসলে ওইরকম আমাদের রেজাল্ট দিতে পারছেন না, সেই কারণে একটু অভিমানের জায়গা তৈরি হয়েছে। এখন আপনি যদি দেখেন যে মোটা দাগে শ্রীলঙ্কা সফরটা কিন্তু আমাদের খারাপ কাটেনি। আপনাকে যদি শ্রীলঙ্কা সফর শুরু হওয়ার আগে বলা হতো যে আমরা একটা টেস্ট ড্র করব, আমরা ওয়ানডে সিরিজ হারলেও একটা ম্যাচ জিতবো এবং টি-20 সিরিজ আমরা জিতে আসবো, সফর শুরু হওয়ার আগে এটা বললে কিন্তু ইউ টেক ইট, যে না ঠিক আছে ভাই, এটা হইলেও তা খারাপ হবে না আমাদের ক্রিকেটের যে অবস্থা। তো আমাদের ক্রিকেটাররা কিন্তু ওইটা করে আসতে পেরেছেন এবং ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে গিয়ে শেষটা ভালো হয়েছে। ধরেন টি-20 সিরিজটা শুরুতে হতো, আমরা সিরিজটা জিতলাম, তারপরে গিয়ে অন্য দুইটা সিরিজ আমরা হেরে গেলাম, তখন কিন্তু আর স্বস্তির জায়গাটা এরকম থাকতো না। একদমই। সো আমরা টি-20 সিরিজটা জিতেছি, সামনেই আবার আমাদের আরেকটা টি-20 সিরিজ পাকিস্তানের সঙ্গেই কয়েকদিনের মধ্যেই দেশের মাটিতে খেলা। সব দিক মিলিয়ে আমি মনে করি যে এটা আসলে আমাদের সবার জন্য, ক্রিকেটের যত স্টেক হোল্ডার রয়েছেন, ক্রিকেটার, ক্রিকেট বোর্ড, মিডিয়া, দর্শক, স্পন্সর, সব পার্টের জন্য, সকল স্টেক হোল্ডারের জন্য নিঃসন্দেহে অনেক বড় একটা স্বস্তি। এই টি-20 সিরিজ জেতাটা, মানে আমি বলছি অন্য দুই ফরম্যাটের চেয়ে এটা তো আমরা খুব একটা ভালো খেলি না, মানে এটাই জেতাটাই কি একটু অবাক হয়েছেন নাকি? না, আমরা আসলে এখন কোনো ফরম্যাট ভালো খেলি না। আমরা যদি ভালোই খেলতাম তাহলে র্যাঙ্কিংয়ে আমাদের অবস্থান টেস্টে 9 নম্বরে থাকতো না, ওয়ানডে টি-20তে 10 নম্বরে থাকতো না। বেসিক্যালি আমরা আসলে কোনো ফরম্যাটেই ভালো খেলছি না। কিন্তু আমাকে যদি বলেন যে না, আমি যে খুব অবাক হয়েছি তা নয়, এই টিমটা সেই সামর্থ্যের জায়গাটা রয়েছে। কারণ আমাদের মাথায় রাখতে হবে যে আমরা আগের দুইটা সিরিজে পাকিস্তানে 3-0 হেরেছি, ইউএইর কাছে আমরা সিরিজ হেরেছি খুব খারাপ, খুব খারাপ, কিন্তু তার আগে আমরা ওয়েস্ট ইন্ডিজে গিয়ে 3-0 জিতে এসেছি, এটা কিন্তু আবার খুব ভালো। তার মানে ওই সামর্থ্যের জায়গাটা এই টিমটা রয়েছে। এখন সামর্থ্যের জায়গাটাকে এটা রেগুলার পারফরমেন্সে কনভার্ট করাটাই হচ্ছে গিয়ে চ্যালেঞ্জ। সেইটা আমাদের এই টিমটা করতে পেরেছে, এই জন্য আমি আসলে খুবই হ্যাপি। স্পেশালি প্রথম ম্যাচ আমরা হেরে যাওয়ার পরে যেভাবে আমরা কামব্যাক করছি, এটা কিন্তু আমাদের ক্রিকেট আমরা খুব বেশি আমরা দেখি না। আমাদের ওভারঅল হিস্ট্রিতে আমরা শুধু একটা মাত্র সিরিজ 2018 সালে ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে, সেটাতে আমরা প্রথম ম্যাচ হারার পরে সিরিজে আমরা জিতেছিলাম। জেনারেলি আমরা সিরিজে ফার্স্ট ম্যাচ জিতলে তখন আমাদের জয়ের সম্ভাবনাটা, সিরিজ জয়ের সম্ভাবনাটা অনেক বেশি থাকে। তো আমরা প্রথম ম্যাচ শুধু হারিনি, আমরা একেবারে আমাদের ধ্বংস করে দিয়েছিল শ্রীলঙ্কা। তারা তখন মনে হচ্ছিল যে এই সিরিজটা আসলে কিভাবে শেষ হবে, পরের দুইটা ম্যাচে যে আমাদের জন্য আর কোন কেলেঙ্কারি যেন আমাদের জন্য অপেক্ষা করে আছে। তো সেইখান থেকে পরের দুইটা ম্যাচে আমরা আবার শ্রীলঙ্কাকে ধ্বংস করে দিয়েছি। টি-20 ম্যাচে 83 রানের জয়, টি-20 ম্যাচে 8 উইকেটের জয়, এটা কিন্তু চারটিখানি ব্যাপার নয়। সো এই জায়গা থেকে বাংলাদেশ টিম যে আসলে কামব্যাক করেছে, ওই জন্য আমার মনে হচ্ছে ওভারঅল ক্রিকেট কামব্যাকের একটা রাস্তা এর মাধ্যমে তৈরি হয় কিনা, ওই আশাটা আসলে একটু। তার মানে এই দলটা নতুন ভাবে তৈরি হচ্ছে বলে আপনি আস্থা রাখতে চান এদের উপর? আসলে আমাদের যে খুব নতুন তৈরি হচ্ছে তা নয়, কিন্তু আমি আসলে নতুন ক্যাপ্টেন, যেহেতু ক্রিকেট আমি এখনো মনে করি ক্যাপ্টেন্স গেম, অবশ্যই ক্রিকেট এখন কোচের ভূমিকা অনেক বেড়েছে, কিন্তু আমি এন্ড অফ দ্য ডে কে মনে করি যে মাঠে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে, এবং ক্রিকেটে যেহেতু অনেক ডিসিশন নিতে, ফুটবলে কিন্তু ফুটবল অ্যাবসলিউটলি কোচেস গেম, ম্যানেজার্স গেম, বাইরে থেকে সবকিছু, কোচের কথার বাইরে একটা স্টেপ এদিক ওদিক করার কোনো সুযোগ নেই, একদম নাই মানে নাই। কিন্তু ক্রিকেটে হচ্ছে গিয়ে ক্যাপ্টেন যেটা বলবে সেটা হচ্ছে গিয়ে শেষ কথা। কোচ একটা ইনপুট দিতে পারেন, কিন্তু ক্যাপ্টেন শেষ কথা। যেহেতু লিটন দাস নতুন স্থায়ী ক্যাপ্টেন হয়েছেন, সেই জন্য আমি আশা করতে চাই যে নেক্সট ওয়ার্ল্ড কাপ পর্যন্ত এই টিমটার দায়িত্বে তিনি রয়েছেন। শুরুটা ভালো করাটা খুব গুরুত্বপূর্ণ। ওয়ানডে সিরিজেও যেমন আমরা সিরিজ জিততে পারিনি, কিন্তু মিরাজের নেতৃত্বে আমরা একটা ম্যাচ জিতেছি, ফলে কিছু সময় তিনি পাবেন, তিনি তার মতো করে কিছু চেষ্টা করতে পারবেন, যেইটা লিটন হয়তো আরও ভালোভাবে তিনি পারবেন এই সিরিজটা জয়ের মাধ্যমে। দর্শক আছেন আমাদের সঙ্গে, আমরা ফোন নিতে চাই, পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত জানাবেন। আসসালামু আলাইকুম। হ্যালো, জি আসসালামু আলাইকুম। আমি ঢাকা থেকে বলছিলাম, ভাবতে যাচ্ছিলাম। জি আপনি বলেন, শুনছেন। জি আসসালামু আলাইকুম ভাই। একটা প্রশ্ন, এই যে গতকাল দেখলাম হ্যাঁ ভালো খেললো, তো এই জনপ্রিয়তা মানে এই পর্দা পারছে কিনা, আর একটা
ভালো আপনি টেলিভিশনের ভলিউমটি কমিয়ে ফোন দিবেন, টেলিভিশনের ভলিউম। জি, থেকে কালকে এটিং করালো। তো এই টিম সিলেকশনে তাদের কোনো ম্যানেজমেন্টের কোনো আর কি ফল্ট আছে কিনা, তারা ঠিক আমার প্রশ্নটা এটা। আমি যদি ওভারঅলে বুঝতে পারি আপনার প্রশ্নটি, যে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে সিরিজে কেমন করবে, ধারাবাহিকতাটা ধরে রাখতে পারবে কিনা, এই দলে খুব বেশি পরিবর্তন আসবে কিনা, এটাই তো প্রশ্ন আপনার। জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। নোমান মোহাম্মদ, এই দলে খুব বেশি পরিবর্তন আসার সুযোগ? না, আমার মনে হয় না আসলে খুব বেশি মানে পরিবর্তন 4 দিনের ব্যবধানে একটা টি-20 সিরিজ, মানে কিন্তু একটা পরিবর্তন আসবে, খুব ইন্টারেস্টিং একটা পরিবর্তন আসবে। এবং আমি সার্টেনলি, যে আপনাদের টিভিতেও বলে যাচ্ছে, আমি প্রেস কনফারেন্সে এই প্রশ্নটা করবো, যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিলেকশন প্যানেল হচ্ছে গিয়ে প্রেস কনফারেন্স করে টিম ঘোষণা করে, হচ্ছে গিয়ে সৌম্য সরকার টিমে আসবেন, প্রবাবলি নুরুল হাসান সোহানও আসবেন। এখন সোহানেরটা হিসাব আলাদা, সোহানকে আপনি ফর্মের কারণে বাদ দিতে পারেন। সৌম্য সরকারকে আপনি কি কারণে লাস্ট সিরিজটাকে বাদ দিয়েছিলেন, সেটাকে রংপুর রাইডার্সে খেলানোর জন্য আপনি বাদ দিয়েছেন কিনা, নাকি আপনি ইনজুরির কারণে বাদ দিয়েছেন, নাকি আপনি ট্যাকটিক্সের কারণে বাদ দিয়েছেন, আমি এই প্রশ্নটা কিন্তু করব। আমার কাছে এটা খুবই ফিশি লেগেছে যে ন্যাশনাল টিমের একজন প্লেয়ার যার আসলে ফর্মের কারণে বাদ যাওয়ার কোনো রকম কোনো সুযোগ আসলে আমি দেখছিলাম না। সৌম্য সরকার অবশ্যই খেলা উচিত, তাকে হচ্ছে কি খেলানো হলো না। ইনজুরির কথা বলা হলো যে গত 1 বছরে 3টে ইনজুরি হয়েছে, তিনি সুন্দর করে ওয়েস্ট ইন্ডিজে যে গ্লোবাল সুপার লিগ খেলে বেড়াচ্ছেন, ন্যাশনাল টিমের চেয়ে ওইটার গুরুত্ব বেশি কিনা, এই চেঞ্জটা আসলে হবে। কিন্তু এমনি মোটা দাগে আসলে খুব বেশি চেঞ্জ হওয়ার সুযোগ। আচ্ছা, আর ধারাবাহিকতা পাকিস্তানের বিপক্ষে সিরিজ আশা তো অবশ্যই করতে পারি। হোম সিরিজ, কিন্তু মিরপুরের মাঠে খেলা, এই কারণেই এখন মিরপুরের মাঠে আমরা যদি কলম্বোর মাঠে যে জিতে আসতে পারি, আমরা যদি ডাম্বুলে জিতে আসতে পারি, ওয়াই নট মিরপুর? মিরপুর তো আমাদেরই মাঠ। মিরপুরের চ্যালেঞ্জটা তো হচ্ছে গিয়ে পাকিস্তানের আরো অনেক বেশি। মিরপুরের মাঠে খেলা, সেটা হচ্ছে গিয়ে পাকিস্তানের টেনশনটা বেশি, আমাদের তো টেনশন বেশি নাই। আর এমন তো না যে না আমরা ভালো উইকেটে খেলতে পারি, মিরপুরের উইকেটে খেলতে পারি না, মিরপুরের উইকেটে তো আমরা আরো ভালো খেলতে পারি। তো আমার কাছে ওইটা বরং মনে হয় এটা অ্যাডভান্টেজ আমাদের জন্য, ডেফিনেটলি অ্যাডভান্টেজ। কিন্তু সেটা আমাদের গোয়িং ফরওয়ার্ডের জন্য কি ভালো হবে, ওভারঅল ক্রিকেটের জন্য কি আমাদের ভালো হবে, সেটা অন্য আলোচনা, সেটা আর এক আলোচনা। কিন্তু আমার মনে হয় না যে মিরপুরের উইকেট বলে আমরা আসলে একটুখানি পিছিয়ে থাকবো, ব্যাকফুটে থাকবো, সেটা হওয়ার কোনো রকম কোনো সুযোগ নেই। বরং কিন্তু লিটন দাস বলেছেন যে পাকিস্তানের ক্রিকেটাররা বিপিএল অনেক খেলেন, তাদের জন্য এই কন্ডিশনটা খুব চেনা। খুব ভালো কথা। তো পাকিস্তানের ক্রিকেটাররা বিপিএল অনেক খেলেন, তো আমাদের ক্রিকেটাররা কি করেন? আমাদের ক্রিকেটাররা তো বিপিএল সব খেলেন। পাকিস্তানে তো সব ক্রিকেটার এসে বিপিএল খেলেন না, প্রত্যেকটা ম্যাচ তো খেলেন না। আমাদের তো সব ক্রিকেটার প্রত্যেকটা ম্যাচ খেলেন। তো তাদের জন্য হয়তো ওই পয়েন্ট অফ ভিউ থেকে একটা অ্যাডভান্টেজ থাকবে। অ্যাডভান্টেজটা কোন? যে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলা হলে যেটা হতো তার চেয়ে পাকিস্তানের ক্রিকেটাররা অ্যাডভান্টেজ বেশি থাকবে। কিন্তু আমাদের চেয়ে তো আর ওদের অ্যাডভান্টেজ বেশি না, এটা তো আমাদের মাঠে খেলা, আমাদের দেশে খেলা, আমাদের বিপিএল এর রেফারেন্স দিচ্ছেন। তো আমার কাছে মনে হয় যে এগুলা আমরা আগে থেকে ওই চিন্তা ভাবনা করার কোনো সুযোগই আসলে নেই। আমরা যখন শ্রীলঙ্কাতে গিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতে এসেছি, তারপরে ঘরের মাটিতে সপ্তাহখানেকের মধ্যে 3-4 দিনের মধ্যে আমরা আবার সিরিজ খেলতে নামছি পাকিস্তানের বিপক্ষে। এখন আমাদের জয় ছাড়া অন্য কিছু ভাবার সুযোগই নাই। হ্যাঁ, পাকিস্তানে গিয়ে আমরা 3-0-তে সিরিজ হেরেছি, তার আগে আমরা আরব আমিরাতের কাছে সিরিজ হেরেছি, কিন্তু ওইটা তো একটু পাস্টে চলে গেছে। আমাদের রিসেন্ট পাস্টে কি হয়েছে, লেটেস্টটা কি আছে? সো সেই জায়গা থেকে আমাদের কনফিডেন্সটা কোনো রকম কোনো ঘাটতির সুযোগ আমি দেখি না। আরো একজন দর্শক আছেন, আমরা ফোন নিতে চাই, পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানাবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি যে ছেলেকে বলতেছি, আমার নোমান ভাই প্রশ্ন। জি, নোমান ভাই শুনছেন, বলেন। জি, নোমান ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নোমান ভাই, এখানে তো শুধু ক্রিকেটারদের সামর্থ্য নিয়ে কথা বলা হচ্ছে, আমাদের কি ম্যানেজমেন্ট, তারপরে দল নির্বাচক, এদের কি কোনো দোষ নাই? আপনি দেখেন, নাইম শেখকে নাম হইলো, নাইম শেখকে কিন্তু ওয়ান ডে ফর্মেটে ভালো ব্যাটিং করে, যতটুকু আমরা জানি। ওয়ান ডেতে কাউকে কোনো সুযোগ দিল না, তাকে দিল টি-20-তে, সমালোচনার শিকার হয়ে গেল তারা। তো এটা আপনি কিভাবে দেখেন যে এই যে তারা ম্যানেজমেন্ট যে ভুল সিদ্ধান্ত নেয়? এখন তো আপনার নাইম শেখ, সৌম্য সরকার, শান্ত, এদেরকে একটু দায়িত্ব দেওয়া উচিত। তারপর আপনার হচ্ছে তানজিদ তামিম এবং হচ্ছে পারভেজ ইমন, ওরা তো ওয়ান ডের জন্য তো আসলে এখন উপযোগী হয়ে সারে নাই তারা। তো আমার প্রশ্নটা হচ্ছে এই সমস্যাগুলো কবে দূর হবে, এই প্রশ্নটাই হচ্ছে। আর যে নির্বাচক আছে গাজী আশরাফ হোসেন লিপু, ওনার কথাবার্তা চিন্তা থেকে মনে হয় 20 বছর আগে চিন্তা ভাবনা করেন উনি বর্তমান নিয়ে কোনো চিন্তা ভাবনা করেন না। ধন্যবাদ আপনাকে, আপনার মতামতের জন্য ধন্যবাদ। প্রধান নির্বাচক বর্তমান সময়ে আছেন, তিনি বর্তমান দল নিয়েই ভাবছেন, আমরা এটাই ভাবতে চাই। নোমান ভাই, দর্শকের যে প্রশ্ন, যে আমরা ক্রিকেটারদের নিয়ে খালি আলোচনা করি, টিম ম্যানেজমেন্ট কিংবা আসলেই যারা দল গুছান তাদের চিন্তা চেতনা নিয়েও কি আমরা কখনো ভাবি? আমরা ভাবি, আমরা আলোচনা করি, কথাবার্তা বলি। দর্শককে আসলে ধন্যবাদ প্রশ্নটা করার জন্য, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই বেসিক প্রশ্ন, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথমত লিপু ভাই অবশ্যই আমি মনে করি যে বাংলাদেশের সবচেয়ে শার্প ক্রিকেট ব্রেইন যাদের রয়েছেন তাদের মধ্যে একজন, এটা নিয়ে আমার মধ্যে কোনো ডাউট নেই। হ্যাঁ,
সিলেকশন প্যানেলের পদটা বা চিফ সিলেক্টরের পদটা এটা হচ্ছে গিয়ে অনেক ক্ষেত্রে এটা খুবই মানে কাটার সিংহাসনের মতো। আপনি একটু এদিক ওদিক হলে প্রশ্ন উঠে যাবে এবং প্রশ্ন উঠছে। লিউবার অনেকগুলো সিলেকশন নিয়ে প্রশ্ন উঠেছে, মানে দলে নেওয়া বাদ দেয়া, এই যে আমি সৌম্যর কথাটা বললাম, এরকম আরও অনেকগুলো জায়গা নিশ্চয়ই রয়েছে। বাট স্টিল আমি মনে করি যে অবশ্যই লিউবাই খুবই অনেস্টি নিয়ে এবং খুবই ডেডিকেশন নিয়ে এই কাজটা করছেন এবং তার ক্রিকেট ব্রেন নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগই আসলে নেই। সুযোগ রয়েছে, সিলেকশন নিয়ে প্রশ্ন তোলার সুযোগ রয়েছে, কাউকে কারো ইনক্লুশন বা কাউকে হচ্ছে বাদ দাও, কিন্তু ওইটা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। ডেফিনেটলি জিনিসটা হচ্ছে কি, আমাদের ক্রিকেটারদের ক্ষেত্রে তারা মাঠে গিয়ে পারফর্ম করতে পারছেন কি পারছেন না সেটা দিয়ে তাদেরকে আমরা বিবেচনা করি। আর তাদের পারা এবং না পারার উপরে সিলেকশন প্যানেল, কোচিং স্টাফ, তাদের আমরা বিবেচনা করি। তো টিম যদি ভালো খেলেন, ক্রিকেটাররা যদি ভালো খেলেন, আলটিমেটলি গিয়ে সেটার ক্রেডিট তারাও পাবেন, সিলেকশন প্যানেল পাবেন, ক্রিকেটাররা পাবেন, মানে হচ্ছে গিয়ে ওই টিম ম্যানেজমেন্টের কোচ যারা আছেন তারা আসলে পাবেন, বিসিবিও পাবে, সবাই আসলে পাবে। তো আমরা ওই জায়গাগুলোতে পুরো জিনিসটাকে সিনক্রোনাইজ করাটা আসলে খুব গুরুত্বপূর্ণ। আমরা ভাবতে চাই যে ঠিক আছে আমরা তো আসলে ওয়ার্ল্ডের টপ টিম না, কিন্তু আস্তে আস্তে আমরা সেই দিকে যদি আমরা যেতে চাই, সেই ক্ষেত্রে প্রসেসের কথা আমরা সবসময় বলি না ভাই, জয়ের চেয়ে বড় প্রসেস আর কিছু নেই। আমাদের যত কথাই আপনারা বোঝান, জয়ের চেয়ে বড় প্রসেস আর কোনো কিছুই নাই। আমরা এই ম্যাচ জিতেছি, সিরিজ জিতেছি, এই প্রসেসটা ধরে আমরা দেখি এখন সামনে কতটা ভালোভাবে এগোতে পারি। আচ্ছা, সেই প্রসেসে কি আমাদের দল ভালো খেলেছে আপনার মনে হয়, নাকি এটাও একটা নর্মাল প্রসেস? কারণ এই প্লেয়াররাই তো বেশিরভাগই খেলেছে আগের সিরিজে। আলাদা কোনো কিছু হয় নাই, আমাদের আলাদা কোনো কিছু হয় নাই, নতুন কোনো কিছু হয় নাই। নতুন কোনো কিছু আপনি যদি এখন করেন, সেইটার ফল পেতে আপনার আগামী 5 বছর লাগবে, আগামী 3 বছর লাগবে। আমরা কি ওইভাবে ভাবতেই পারি না। ওইটা করতে পারলে খুব ভালো। যেমন এখন আমাদের বুলবুল বোর্ড প্রেসিডেন্ট হয়েছেন, আমরা প্রথমবারের মতো ফর এ লং টাইম আমার কাছে মনে হয় যে আমরা এমন একজন প্রেসিডেন্টকে পেয়েছি যিনি আসলে, এর আগে ফারুক ভাই ছিলেন আমাদের ন্যাশনাল টিমের ক্যাপ্টেন, ঠিক আছে, কিন্তু বুলবুল ভাই হচ্ছে কি ক্রিকেট ডেভেলপমেন্টে উনি হচ্ছে কি এক্সপার্ট, এবং সেই এক্সপার্টাইজটা উনি গত 20 বছর ধরেই আইসিসির মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশে তিনি কাজ করছেন। সো আমরা কিন্তু যতই টেস্ট প্লেইং নেশন হই, আমরা কিন্তু এখনো একটা ডেভেলপিং কান্ট্রি। সো বুলবুল ভাইয়ের ওই আইডিয়াসগুলো আমরা কতটা ভালোভাবে কাজে লাগাতে পারি, সেইটাও কিন্তু আগামী 3 বছরের আগে কোনো ফল আমরা পাবো না। আগামী 3 বছর বাংলাদেশ ক্রিকেটে যা হবে, ভালো হোক খারাপ হোক, সেইটার ক্রেডিট বুলবুল ভাইও পাবে না, সেইটার ব্যর্থতার দায়ও বুলবুল না, আমি মনে করি এটা। হ্যাঁ, কিছু তো জিনিস আপনার থাকবে যে আপনি কোচ নির্বাচন করছেন কিভাবে, আপনি ক্যাপ্টেন্সি কিভাবে নির্বাচন করছেন, যেমন ধরেন শান্তকে যেভাবে ক্যাপ্টেন্সি চড়ানো হয়েছে সেটা ঠিক হয়নি, ফরম্যাটে 3 জনকে দিতে চেয়েছে, ঠিক হবে কি হবে না এরকম কিছু আছে। কিন্তু আমি বলছি যে ওভারঅল আমাদের যে ক্রিকেটের যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছে, সেটার জন্য আপনাকে আসলে টাইম দিতে হবে, এবং সেই টাইমটার জন্য, ওই প্রসেসটার জন্য আমি মনে করি বুলবুলের রাইট পারসন। বুলবুলের কথাটা আমি এখানটা অযাচিতভাবেই নিয়ে আসলাম, কিন্তু আমি জাস্ট বোঝানোর জন্য বলছি যে এইবারের এই টি-20 সিরিজে আমরা এমন কোনো প্রসেস করি নাই যেই প্রসেসটা আমাদের ওয়ানডে সিরিজে ছিল না, যেই প্রসেসটা আমাদের টেস্ট সিরিজে ছিল না। সো এই প্রসেসে যদি আমরা টি-20 সিরিজ জিততে পারি, তাহলে ওই প্রসেসে আমরা ওয়ানডে সিরিজও জেতার কথা ছিল, টেস্ট সিরিজও জেতার কথা, আমরা সেটা করি নাই। তার মানে আমরা যেভাবে খেলছিলাম আমরা সেইভাবেই খেলি, এবং সেই জায়গাটাতে হারলে তো আমরা ডেফিনেটলি সমালোচনা করি, ক্রিকেটারদের সমালোচনা বেশি করি, এবং একই সঙ্গে ওই সিলেকশন প্যানেল বলেন, টিম ম্যানেজমেন্ট বলেন, কোচিং স্টাফ বলেন, তাদেরও আমরা সমালোচনা করি। অ্যাট দ্য সেম টাইম তারা যে জিতেছেন এই ক্রেডিটটাও তাদের দিতে হবে, অবশ্যই দিতে হবে। লিটন দাসের ক্যাপ্টেন্সির ক্রেডিট অবশ্যই আমি দিচ্ছি, আমরা সবাই দিচ্ছি, অবশ্যই এখানে কোচদের ইনভলভমেন্টের ক্রেডিটটা দিচ্ছি, অবশ্যই এখানে সিলেক্টরদের এই জায়গার ক্রেডিটটাও আমরা আসলে ডেফিনেটলি আমাদের দিচ্ছি। আমরা আরো কথা বলবো আপনার সঙ্গে। নোমান মোহাম্মদ আমাদের সঙ্গেই থাকবেন। একটা ছোট্ট বিরতি নিচ্ছে ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলছিলাম ক্রিকেটের জনপ্রিয়তা এবার ফিরবে কিনা সেই বিষয় নিয়ে। আমাদের সঙ্গে আছেন সাংবাদিক এবং কন্টেন্ট ক্রিয়েটর নোমান মোহাম্মদ। দর্শক আছেন আমাদের সঙ্গে, তার ফোন নিয়ে আমরা আলোচনায় ফিরতে চাই। পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত জানাবেন আমাদের। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি সাফায়েত বলছি কলাবাগান থেকে। জি বলেন। প্রথমে নোমান ভাইকে সংক্ষেপে বলছি, নোমান ভাই কেমন আছেন? অনেকদিন পর আপনাকে আপনার দেখা পেলাম, আপনার সাথে কথা হলো, নিশ্চয়ই চিনতে পেরেছেন। চিনতে পেরেছি সাফায়েত ভাই, অনেক ধন্যবাদ। জি জি জি, আমি খুব সংক্ষেপে যে কথাটা বলবো, যদিও সময় নেই, আরেকটু ডিটেলসে বলতে পারলে ভালো হতো। যে বাংলাদেশ শ্রীলঙ্কার মাটিতে টি-20 জিতেছে এবং যে কোনো ফরম্যাটে সিরিজ জিতেছে, এটি খুবই ভালো এবং পজিটিভ দিক, এবং পঞ্চপাণ্ডবের পরে একটি নতুন অধ্যায়ের সূচনা। কিন্তু আমাদের একই সাথে যে জিনিসটা করতে হবে, আমরা সাধারণত জিতে গেলে অনেক প্রশংসা করি এবং হেরে গেলে যাতাভাবে সমালোচনা করি। তা আমাদের প্ল্যানগুলো খুব সুদূর প্রসারী এবং পরিকল্পনা মাফিক হতে হবে। কারণ টি-20 এখন যে স্টেজে আছে, আল্লাহ না করুক, আমি একটা কথা বলছি যে ভবিষ্যতে আমরা যদি প্ল্যান অনুযায়ী না আগাই, তাহলে হয়তোবা আমাদের ইটালির সাথে কম্পিট করাটাই কঠিন হবে। কেন হবে আমি এই জন্য বলছি যে আমরা কিন্তু আমেরিকার সাথে ম্যাচ হেরেছি, ইটালিতেও কিন্তু অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত অনেক প্লেয়ার আছে, হয়তো ইটালির দেশটার নাম শুনলে একটু চমকপ্রদ লাগে।
তো এটাই ছিল আমার মতামত। আর নবম থেকে একদম সংক্ষেপে 5 সেকেন্ডের একটা কথা বলি। গতকালকে মেমোরিতে আপনার একটা ভিডিও দেখছিলাম, দেখে খুব ভালো লাগলো। ঠিক গত বছরে এই দিন আপনি একটা ভিডিও দিয়েছেন, কোন প্রসঙ্গে দিয়েছেন সেটি আর বলবো না, আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো অনেক ভালো থাকবেন রেজন ভাইকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। জি হ্যাঁ, দর্শক না, আপনারা ধন্যবাদ। একদম ব্যক্তিগত ফলোয়ার, কিন্তু একটু জানতে চাই যে আসলে দর্শক ইটালির কথা বলেছেন, মানে এটা এখন হাস্যকর মনে হচ্ছে, কিন্তু আসলে বাস্তবতা কি? এইটা হবে না, এটা শুধু শুধু আমরা অমূলক ভয় পাই ভাই। ক্রিকেট খেলছেই আসলে বেসিক্যালি 10টা দেশ সিরিয়াসলি ক্রিকেট খেলে। এখন ধরেন পৃথিবীতে সবগুলা দেশ যেভাবে ফুটবল খেলে, ওই সিরিয়াসনেস নিয়ে যদি সবগুলা দেশ ক্রিকেট খেলতো, তাহলে প্রবাবলি বাংলাদেশের র্যাঙ্কিং, প্রবাবলি না, আমার ধারণা সার্টেনলি 100-র বাইরে থাকতো। আমার ধারণা প্রবাবলি 150-র বাইরে থাকতো। কিন্তু ভাই সবগুলো দেশ সিরিয়াসলি ক্রিকেট খেলে না। এবং এই 10টা দেশ ভাই এই খেলার প্যাটার্নটাই এরকম। এক একটা খেলার একটা প্যাটার্ন আছে না। যেমন ধরেন আমাদের সাম্প্রতিক সময় কিছুদিন ধরে হচ্ছে কি যে ফুটবলের তুমুল জনপ্রিয়তায়, যে হামজা চৌধুরী এসেছেন, ফাহমিদুল এসেছেন, সামিদ সোমরা এসেছেন, এটা করে ফুটবলকে আপনি জনপ্রিয় করতে পারবেন না। কারণ ফুটবল খেলার প্যাটার্ন ন্যাশনাল টিম কেন্দ্রিক না, ক্লাব কেন্দ্রিক। তো ক্রিকেট খেলার যে প্যাটার্ন, 150 বছর ধরে খেলাটা হচ্ছে টেস্ট প্লেয়িং কান্ট্রি, প্রথমে ছিল 2টা, তারপরে 3টা, 4টা করতে করতে এখন মনে করেন 12টা হয়েছে। কিন্তু ওই 8-10টা দেশই, এই যে 10-12টা দেশই সিরিয়াসলি ক্রিকেট খেলে। তো এইখানটাতে ইটালির কাছে হেরে যাবো, ওইটা আশঙ্কাটা আসলে অমূলক। যেইটা আমাদের কাছে মানে সত্যিকারের আশঙ্কা যেটা, সেটা হচ্ছে কি এই যে আমরা 9 নাম্বার 10 নাম্বার র্যাঙ্কিংয়ে চলে আসছি, এইটা তো আসলে হওয়ার কথা না। আমাদের যে হিউজ ফ্যান ফলোয়িংস এবং আমাদের এখনো ক্রিকেটার হওয়ার জন্য ছেলেদের মধ্যে যে আগ্রহের জায়গা, তুমুল আগ্রহ, সেটা শুধু ঢাকা কেন্দ্রিক না, বাংলাদেশের সব জায়গায়। এবং এখনো ক্রিকেটার আমাদের সবচেয়ে বড় স্টার। আমাদের পঞ্চপাণ্ডব চলে গিয়েছেন, আমাকে বলেন যে বাংলাদেশের কোন সেক্টরের হচ্ছে গিয়ে বড় স্টার, মানে ওভারঅল আপনি এখন প্লেয়ার পেডিগ্রি যদি আপনি ধরেন, হামজা চৌধুরী বিরাট বড় স্টার, কিন্তু আমি ওভারঅল বলছি আমাদের ক্রিকেটাররা এখনো আমাদের সবচেয়ে বড় স্টার, সবচেয়ে সুপারস্টার, সবচেয়ে সেলিব্রিটি। সো আমাদের এই ক্রিকেট টিমটা কি কারণে আমরা লেটসে হচ্ছে গিয়ে, আমরা তো ভাই র্যাঙ্কিংয়ের 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বারে তো রেগুলারই ছিলাম না 2015 থেকে 2019 ওই টাইমটার মধ্যে। তো ওইখান থেকে আমরা স্লিপ করতে করতে 9 নাম্বার 10 নাম্বারে চলে গেলাম। 2023 ওয়ানডে ওয়ার্ল্ড কাপ খেলতে যাওয়ার জাস্ট আগেও তো ওই যে বাছাই পর্বটা যে হয়েছিল, সেই বাছাই পর্বতে আমরা 3 নাম্বারে থেকে শেষ করেছি, 3 নাম্বারে থেকে শেষ করেছি। তো তারপর থেকে আমাদের ক্রিকেটের ডাউনফলটা এরকম ভাবে হয়ে গেল। সো এই জায়গাটাতে আমাদের আসলে ফেরার প্রথম চ্যালেঞ্জটা, যে না আমরা বৈশ্বিক ইভেন্টে কম্পিট করতে পারি, আমরা যে কোনো দ্বিপাক্ষিক সিরিজে আমরা কম্পিট করতে পারি, আমরা হয়তো হারবো। আমাদের ক্রিকেটের ভাই কখন আমরা কোন শিরোপাটা জিতেছি, কখন আমাদের সুদিন ছিল না তো। লেটস আমাদের ফুটবলের সুদিন কি, আমরা সবসময় বলি 70s 80s মিড 90s পর্যন্ত, আমরা তো কোনোদিন সাফও জিতি নাই ওই সময়, কিন্তু আমরা বলি ফুটবলের সুদিন ছিল কারণ সময় ফুটবলটা মাঠে ছিল, ক্লাব ফুটবল ছিল, ওইটার উত্তেজনা ছিল। সো ক্রিকেটেও যে আমরা শিরোপা জিতেছি কি, আমরা শুধু একটা ট্রাই নেশন জিতেছি 2019 সালে, এর বাইরে তো আমরা কোনো কিছু জিতিনি। কিন্তু আমরা প্রতিটা সিরিজ কম্পিট করতাম, আমরা বড় বড় দলকে হারিয়ে দিতে পারতাম, এবং সেটা ফ্লুক না। 2005-এ যেমন অস্ট্রেলিয়াকে হারিয়েছি, সেটা হয়তো ফ্লুক হয়ে গেছে। কিন্তু ধরেন আমরা 2015-তে যে ভারতের বিপক্ষে সিরিজ জিতেছি, পাকিস্তানের বিপক্ষে জিতেছি, সাউথ আফ্রিকার বিপক্ষে জিতেছি, ওটা তো ফ্লুক না। আপনি 3টা সিরিজ পরপর তো আপনি ফ্লুক, এটা হবে না। সো ওই জায়গাটাতে ক্রিকেটকে নিয়ে যাওয়াটা আজকে প্রথম চ্যালেঞ্জ। আর আমি সাফেদ ভাইকে প্রথম একটু ছোট্ট করে ধন্যবাদও দিয়ে দিতে চাই। ওনার সাথে অনেক আগে থেকেই পরিচয়, সেটা মনে হয় ওনার সাথে একদিন ইনফ্যাক্ট আমার একদিন দেখা হয়েছিল, বইমেলাতে দেখা হয়েছিল, আপনাদের এই প্রোগ্রামে উনি ফোন করেছেন, কথা হয়েছে। খুবই কিন ফলোয়ার, আসলে স্পোর্টসেরই ফলোয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ শাবাদ ভাই, আপনাদের মতো লোকরা আছে, সো টেনশনের কিছু নাই। ইতালির সাথে আমরা হারবো না, ওই অবস্থায় যাবে না। আমরা একদমই শেষ প্রশ্ন আপনার কাছে, যে আমাদের বিষয় যেটা, যে এবার কি ফিরবে ক্রিকেটের জনপ্রিয়তা ফেরার একটা ট্রেন্ড তো হলো সাফল্য, অন্যান্য ট্রেন্ডও তো আসলে যোগ হতে হয়, কিংবা অন্যান্য কিছু ইনপুট থাকতে হয়। সেই জায়গাটায় আপনার কি মনে হয় যে বাংলাদেশের জনপ্রিয়তা ফিরবে কিনা? আশা করতে পারি ফিডব্যাক। দেখুন, দেন এগেন সাফল্য একটা দরকার জনপ্রিয়তার জন্য, স্পেশালি যখন হচ্ছে কি আমরা সেই সাফল্যটা পেয়ে এসেছি। একটা হতো যে আমরা কোনোদিন সাফল্য পাইনি, তাহলে একরকম, কিন্তু আমরা যেহেতু পেয়ে এসেছি, তো ওই সার্টেন লেভেলের সাফল্য আসলে আমাদের প্রয়োজন, যে হোমে আমাদেরকে কেউ হারাতে পারবে না, আমরা প্রতিটা ম্যাচ জয়ের জন্য খেলবো, ওইটা প্রয়োজন। আর আমার কাছে একটা জিনিস শুধু মনে হয়, সামহাউ অর রাদার আমাদের ন্যাশনাল টিমের ক্রিকেটারদের সঙ্গে, ন্যাশনাল টিমের ক্রিকেটাররাই তো আসলে সর্বোচ্চ জায়গায়, তাদের সঙ্গে আমাদের দর্শকদের এক ধরনের একটা বিযুক্তি তৈরি হয়েছে, এক ধরনের একটা দূরত্ব তৈরি হয়েছে, এবং সেই জায়গাটাতে মিডিয়ারও দায় রয়েছে। আমি নিজেদের দায় নিয়েই বলছিলাম, এই জায়গাটাতে মিডিয়ারও একটা দায় রয়েছে। দুইটার এই দূরত্বের এই জায়গাটা, আপনার 2015 থেকে 2019 পঞ্চপাণ্ডবের চেয়ে বড় স্টার তো আমাদের এখনকার কোনো ক্রিকেটারও না। তো তাদের সময় তো ভাই এটা হয় নাই, এখন সেটা হচ্ছে কেন? এই জায়গাটা বোধহয় আমাদের সোল সার্চিং এর প্রয়োজন রয়েছে প্রত্যেকটা স্টেক হোল্ডারই, সেটা ক্রিকেটার বলেন, ক্রিকেট বোর্ড বলেন, মিডিয়া বলেন, দর্শক বলেন।
ন্যাশনাল টিমের সঙ্গে দর্শকদের এই যে একটা Connection-টা আত্মিক দূরত্বটা কমিয়ে আনাটা, কানেকশনের জায়গাটা যদি আমরা বাড়াতে পারি, তাহলে আমি মনে করি যে মাঠের সাফল্যর ক্ষেত্রেও সেটা একটা প্রভাবকের ভূমিকা পালন করবে এবং ক্রিকেটের জনপ্রিয়তা আমরা আস্তে আস্তে আবারও সেটা রিগেইন করতে পারবো, আগের চেয়েও হয়তো ভালো জায়গায় যেতে পারবো। ধন্যবাদ আপনাকে আশা দেখানোর জন্য। নোমান মোহাম্মদ আমাদের স্টুডিওতে এসেছেন, এজন্য আরো একবার ধন্যবাদ। আজকের মতো আমরা এখানেই শেষ করছি, আবার দেখা হবে আগামী সপ্তাহে। সবাই ভালো থাকবেন।